জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বিএনপি একমাত্র দল যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, দেশের ভেঙে পড়া কাঠামোকে ঠিক করাই প্রথম অগ্রাধিকার বিএনপির। 16 বছর পর যশোর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি প্রথম রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। দলের 31 দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। সবার আগে দেশ ও দেশের জনগণই বিএনপির কাছে অগ্রাধিকার পাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। স্বৈরশাসনের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের কথা সবসময় স্মরণে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকতায় মাহফুজুল্লাহর কর্মময় জীবনকে স্মরণ করেন বক্তারা। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নয়, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান, যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে। সেইখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। কুমিল্লার দেবিদ্বারে স্টুডেন্ট ফেস্টে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাফির এই যে বুক পেতে দেওয়া থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যায় এবং অত্যাচারে আমরা আমাদের বুক পেতে দিচ্ছি। আজকে আমাদের স্বাগত বক্তব্যে রাফিকে অনুরোধ করছি দেবিদ্বারের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তারপর হচ্ছে আমরা আমাদের স্পিকারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দেবদ্বারবাসী। আজকে গোটা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের 3 কোটি নেতাকর্মীকে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামের গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদকে 6 মাস আগে তাড়ানো হলেও এটিএম আজহারুল ইসলাম এখনও ফ্যাসিবাদের বোঝা বয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বেচ্ছায় 25 তারিখ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। যেদিন আজহারুল ইসলাম মুক্ত হবে তারপর দিন কারাগার থেকে বের হবেন তিনি। এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকে শহরে আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাতে জেগে দিনী ভাই 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো,
কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এবার মির্জাপুর থানার এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ভোরে সাভার এলাকা থেকে 3 জনকে আটক করা হয়েছে। এর আগে ঘটনার 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। মামলার বিবরণীতে জানা যায় 17 তারিখ রাত 11টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস নামের বাসটি। পথের মধ্যে রাত 12:30টার দিকে ডাকাত দল বাসটিতে যাত্রী বেশি উঠে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে এবং ডাকাতি করে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। পরে যাত্রীদের চাপে রাজশাহী যাওয়ার পথে কৌশলে বাসটি আটকে চালক, সহযোগী ও সুপারভাইজারকে পুলিশে দেওয়া হয়। একই ঘটনায় দায়িত্ব অবহেলায় নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আপনি কথা বলেননি। ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল ও গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায়, গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল ও গুলির খোসা। নিহত 3 জনই চরমপন্থী দলের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনী। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তিনটি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কর্মী মামুনের সাথে একই উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুলের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সকালে মামুন তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী। এছাড়া গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1/2 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সকালে জেলার ঠাকুরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার শত্রুতা পুরনো। এরই জেরে সুফির গ্রুপ শিরনি বিতরণে নামলে বাধা দেয় নূরের অনুসারীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রুপের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশের 2টি দল। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জুলাইয়ে বিপ্লবের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার সবচেয়ে জরুরি বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। দুপুরে রাজধানীতে জাকাত ফেয়ার উদ্বোধনের সময়ে কথা বলেন তিনি। দেশের আয়কর পদ্ধতি ও ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কারের তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। নৈতিক অবক্ষয় আমাদের ঘটেছে। আমরা সম্পূর্ণভাবে ডিনাইলের মধ্যে বাস করছি। আমরা একেবারেই কারণ আমাদের নেতৃত্ব যারা দান করেন তারা এমনভাবে ভোগে নিমজ্জিত আছেন যে অপরিসীম ভোগ, তাদের কোনো রকমে ঘুম ভাঙছে না। সেই পরিমাণে ট্যাক্স দিয়েছেন। জাকাত দূরের কথা, মানুষের নৈতিকতা বিহীন যখন ভাবে আমরা তৈরি হই, আমরা যখন আস্তে আস্তে যাই, তখন না ট্যাক্সের দায় বোধ করি, না জাকাতের দায় বোধ করি, না ধর্মীয় যে দায় আমাদের, না আমরা সেটা বোধ করি। এই সমাজটা আমরা অবশ্যই চাই না। আমরা একটা সুষম সমাজ চাই।
দেশের সংস্কার রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেমের 3 দিনের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি বলেন, অতীতেও নির্বাচিত দলগুলো সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে সংস্কার করেনি। সংবিধানে অপরিবর্তনীয় কিছু মৌলিক সংস্কারের দাবি জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার করতে শিক্ষার্থীদের দাবি তোলারও আহ্বান জানান সারওয়ার তুষার। অনুষ্ঠানে সংবিধান সংস্কারকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, এ বিষয়ে সংস্কার দ্রুত ও গ্রহণযোগ্য করতে গণভোট আয়োজন করা যেতে পারে। প্রথম যে ইন্টারিম তথা তত্ত্বাবধায়ক সরকার ছিল শাহাবুদ্দিনের সরকার, এরশাদ পতনের পরে ওই সরকার 29টা 29 টাস্ক ফোর্স করেছিল, সংস্কার প্রস্তাব এনেছিল। পরবর্তী যে নির্বাচিত সরকার একটা রিফর্মও তারা ইমপ্লিমেন্ট করেনি। তো আমরা তাদেরকে যে অবিশ্বাস করছি বা আমাদের যে কোয়েশ্চেন আছে এটা কিন্তু ইনভ্যালিড না। আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া এখানে রিফর্ম চাচ্ছে না, তার প্রতিদিন তাদের পালকি শর্মারা বলছে ডক্টর ইউনূস ইলেকশন দিচ্ছে না কেন। এই ইন্ডিয়া কিন্তু জানুয়ারির আগে বলেছে বাংলাদেশে ইলেকশন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। 6 মাস আগে তারা এই কথা বলেছে। এখন তারা পাগল হয়ে গেছে ইলেকশনের কারণে। কেন? এই প্রশ্নগুলো আছে, এই কারণে ইলেকশন হতেই হবে এবং বাংলাদেশ কোনোদিন ইজিপ্ট হবে না, কোনোদিন ইজিপ্ট হবে না। এটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলটা কমপ্লিটলি অধিকাংশ দলের সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্সোনাল চয়েস হিসেবে আমাকে বলে, আমার ধারণা যদি একটা ন্যাশনাল চার্টার করে রেফারেন্ডামটা আগে করা যায়, যে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাডহার করতে বাইন্ডিং প্রভিশন করা, তাহলে এগুলোর ইমপ্লিমেন্টেশনের সম্ভাবনা বাড়ে। ক্রমাগত ধর্ষণ বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধনে শিক্ষার্থী বলেন, গত 2 দিনে 18টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার। মেয়েরা রাতে বের হতে ভয় পায় এমন দাবি করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ধর্ষণের ঘটনা কমবে বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা। দর্শকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, এবং সেই অত্যন্ত দীর্ঘমেয়াদী পন্থায়, দীর্ঘমেয়াদী উপায়ে, আরো কঠিন উপায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে করে এটা ভাবতে গেলে আমাদের কলিজা কেঁপে ওঠে। জুলাই অভ্যুত্থানের পরে অন্তত আমরা আশা করছিলাম যে আমাদের দেশ হবে নারীদের জন্য নিরাপদ। 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছাড়া আমাদের চোখে আর কিছুই পড়ছে না। রাষ্ট্রযন্ত্র যদি দেশের নাগরিকের জন্য কাজ না করে তাহলে এই রাষ্ট্রযন্ত্রের কোনো দরকার নেই। ইন্টারিম গভর্নমেন্টের উপর আমাদের যে প্রত্যাশা ছিল, যে আশা ভরসা ছিল, তা ভেঙে যাচ্ছে দিন দিন। রাজশাহীতে হঠাৎ ধূলিঝড়ে ঢাকা পড়ে শহরের পথঘাট। কয়েকটি উপজেলায় ঝড়সহ হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, রাজশাহীর বাঘা, চারঘাট এবং পুঠিয়া দুর্গাপুরের কিছু জায়গায় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল 15 নটিক্যাল মাইল। শহরের কিছু জায়গায় 4.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, কিন্তু কয়েকটি উপজেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে হঠাৎ ধূলিঝড়ে বিপাকে পড়েন নগরবাসীরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 12 জন। বেলা 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস কাশিয়ানীর সাম্পান রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি বাসের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু ও সুপারভাইজার আরিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
জাকাত আদায় ও বন্টনে দেশে এখনও সরকারিভাবে শক্তিশালী আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে না ওঠায় আশানুরূপ জাকাত আদায় সম্ভব হচ্ছে না। দুপুরে চট্টগ্রামে সোয়া ফাউন্ডেশন আয়োজিত আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকার শীর্ষক সেমিনারে এ কথা জানান বক্তারা। ধনী দরিদ্রের বৈষম্য নিরসনে জাকাতে বিশেষ ভূমিকা রাখতে পারে জানিয়ে বক্তারা বলেন, দেশের বর্তমানে 19% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এছাড়া 6% মানুষ অতি দরিদ্র। প্রাতিষ্ঠানিক উপায়ে যথাযথভাবে জাকাত আদায় ও বন্টন করা গেলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে দেশ দরিদ্রমুক্ত হবে। সেমিনারে আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।